স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আপনাদের সাথে আছি আমি জুনায়েদ তালুকদার। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলে থাকি। আমরা আজকেও আলোচনার একটি বিষয় নির্ধারণ করেছি ৩৫ জুলাই। এই বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন। তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। আমার পাশেই আছেন মাহমুদা হাবিবা, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল এবং সদস্য, বিএনপি মিডিয়া সেল। এবং আরও পাশে আছেন জাবেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, মূল আলোচনায় যাব তার আগে বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো দেখে আসি। কাল জাতির সামনে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। থাকবে ফ্যাসিস্ট মুক্ত নতুন বাংলাদেশের কাঙ্ক্ষিত পথরেখা। হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইবে সরকার। নির্বাচনকে প্রহসন বানিয়েছিলেন হাসিনা। ৫ই আগস্ট নিয়ে শঙ্কা নেই। ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন জুলাই আন্দোলনের ২ আহত। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে দুদকের মামলা। রায়ের বাজার গণকবর থেকে জুলাই আন্দোলনে নিহত ১১৪ জনের মরদেহ তোলার নির্দেশ আদালতের। মৃত্যুর কারণ অনুসন্ধান লক্ষ্য। এবং ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র বিনির্মাণই এখন মূল চ্যালেঞ্জ বললেন তারেক রহমান। যখনই দেয়া হবে তখনই জুলাই সনদে সই করবে বিএনপি। দর্শক, শিরোনামগুলো শুনছিলেন। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সংযুক্ত থেকে আপনাদের মতামত জানাতে পারেন। আমরা কথা বলবো ৩৫ জুলাই নিয়ে। প্রথমে জাবেদ রাসিন, আপনার কাছে একটু জানতে চাই, ঠিক ১ বছর আগে আজকের এই রাতটি ছিল একটি বিভীষিকাময় রাত, যে রাতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে শুধু আমরা না, সারা দেশের মানুষ ভাবছিলেন এবং পৃথিবীর যেখানে যেখানে বাঙালিরা ছিলেন তারাও ভাবছিলেন যে আসলে কি হবে আগামীকাল মানে সেই সময়ের ৫ই আগস্টের যে দিনটিকে ঘিরে কি হবে। আমরা ফেসবুকে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সে সময় দেখছিলাম যে ৭ মিনিটের মধ্যে পুরো ঢাকা শহর বা রাস্তা ক্লিয়ার করা হবে, এখানে কেউই জনসমাগম করতে পারবে না। সেই বিষয়গুলো নিয়ে আসলে বিভিন্ন রকমের বিষয় হচ্ছিল। এর মধ্যে সারাদিনের ঘটে যাওয়া যে বিষয়, শত শত মানুষ গুলিবিদ্ধ, কেউ হসপিটালে, কেউ মৃত্যুবরণ করেছেন। এত কিছুর পরেও সেই ৫ই আগস্ট এসেছে এবং সেই সময়ের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। আমি একটু ৩৫ জুলাই সম্বন্ধে আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি মাঠে ছিলেন, নেতৃত্বে ছিলেন। দেখুন, ৩৫ জুলাইয়ের ব্যাপারটা যদি বলতে হয় তাহলে একটু আগে থেকে বলা দরকার। সেটা হচ্ছে আন্দোলনের প্রথম দিকে যখন কারফিউটা দেওয়া হলো তখন তো একসময় মনে হচ্ছিল আন্দোলন হয়তো দমন করে ফেলেছে কিংবা আন্দোলন হয়তো স্তিমিত হয়ে গিয়েছে। কিন্তু একটা পর্যায়ে যখন আবার কারফিউর শিথিল করা হলো, মানুষজন আবার যখন রাস্তায় নেমে আসলো, সমন্বয়কদের ধরে নিয়ে যাওয়া হলো ডিবি অফিসে, তারপর একটা সময় চাপ বাড়লো, হাইকোর্টে রিট হলো, সব কিছু মিলিয়ে যখন আন্দোলন আবার মাথাচাড়া দিয়ে উঠলো এবং আন্দোলন কিন্তু একটা সময় আস্তে আস্তে দানা বাঁধতে শুরু করলো। ওই সময়টায় যখন কারফিউ চলছিল, তখন প্রথম দিকের কারফিউর কথা বলছি, তখন কিন্তু প্রত্যেকটা বাসায় ধরে ধরে খুঁজে খুঁজে বের করা হচ্ছিল কোথায় ছাত্র আছে, কোন কোন বাসায় ছাত্র আছে, কোন কোন মেসগুলোতে ছাত্ররা ভাড়া থাকে, এগুলো খুঁজে খুঁজে বের করা হচ্ছিল এবং তাদেরকে গ্রেফতার করা হচ্ছিল এবং মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছিল তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। মামলা বাণিজ্য চলছিল এবং আন্দোলনকে দমন করার একটা নিকৃষ্ট চেষ্টা তখন চলেছে। কিন্তু পরবর্তীতে যখন ঘটনা প্রবাহ এভাবে চলতে চলতে একটা সময় যখন আমরা ৩ আগস্টে এসে পৌঁছলাম, ৩ আগস্টের ঠিক আগেই আপনি খেয়াল করে থাকবেন, সেটা হচ্ছে জনগণ কিন্তু ইতোমধ্যেই ততক্ষণে ফেসবুকে কিন্তু লিখে ফেলেছে যে আমরা ৯ দফা না, আমরা ১ দফা চাই। কারণ তার আগে কিন্তু ৯ দফা দেওয়া হয়েছিল ছাত্রদের পক্ষ থেকে এবং সেই সময়ে সব মানুষ কিন্তু এক আঙ্গুল তুলিয়ে তারা বলেছিল যে তারা আসলে ১ দফা চায়। জনগণের সেই চাওয়া, সেই অভিব্যক্তি আসলে প্রকাশ করেছিলেন নাহিদ ইসলাম। তার পরবর্তীতে যখন লং মার্চ টু ঢাকা দেয়া হলো ৬ই আগস্ট এবং ৬ই আগস্ট লং মার্চ টু ঢাকা কেন্দ্র করে সরকার যখন আবার কারফিউ দিল, তখন আমাদের নেতৃত্বে যারা ছিলেন তারা খুবই বিচক্ষণতার পরিচয় দিয়েছে এবং তারা একদিন এগিয়ে নিয়ে আসা হলো লং মার্চ টু ঢাকা কার্যক্রম। এবং এর ফলে সাধারণ মানুষ এই আন্দোলনের সাথে এতটা একাত্মতা বোধ করেছিল, তারা মনে করেছিল এটাই সময়। আপনি একটু আগে বললেন ৭ মিনিটে ঢাকা খালি করে দেওয়া হবে, আমরা এরকমও শুনেছি। আগে যা চেয়েছিলাম তার সাথে আছে, এখন যা চাওয়া হচ্ছে তার সাথে নাই, এরকম অনেক স্লোগান ছিল। কিন্তু জেনজিদেরও কিন্তু অনেক স্লোগান ছিল ওই সময়ে।
হ্যাঁ, মানে আন্দোলনে এই আছি, আপা না, এক দফায় please। নেই। এই টাইপের কিন্তু জেনজিদের যে ভাষা, জেনজিদের যে স্লোগান, সেগুলোও কিন্তু আমরা তখন খুব উচ্চারিত হতে দেখেছি। এবং সাধারণ ছাত্রছাত্রীদের সাথে আপনি খেয়াল করলে দেখবেন, সাধারণ ছাত্রছাত্রীদের চাইতে কিন্তু আমাদের শ্রমিকদের সংখ্যা অনেক বেশি, নিহতের সংখ্যা, শহীদের সংখ্যা। আমাদের সাধারণ পথচারীর সংখ্যা অনেক বেশি, শহীদের সংখ্যা। তো এদিক থেকে কিন্তু বলাই যায় এটা কিন্তু আপামর এটা জনসাধারণের তো অভ্যুত্থান ছিল। আপামর জনসাধারণ ছিল। জনসাধারণ আসলে আন্দোলনের এক পর্যায়ে তারা এইভাবে একত্রতা পোষণ করেছে যে ছাত্ররা তো কোটার দাবিতে আন্দোলন করছে, সেটা তো শুধু ছাত্রদের বিষয় না, এটা আমার ভাই, আমার সন্তান, আমার বোন, এটা তো তাদেরকেও এফেক্ট করবে। একজন রিক্সাওয়ালা, সে সারাদিন রিক্সা চালিয়ে সেও কিন্তু স্বপ্ন দেখে তার ছেলেটা একটা ভালো জায়গায় পড়বে, ছেলেটা একটা চাকরি পাবে, রাষ্ট্র এই ক্ষেত্রে তার সুযোগ সুবিধা করে দিবে, সে তার চাকরি পাবার ব্যবস্থাটা করে দিবে রাষ্ট্র। কিন্তু রাষ্ট্র সে অধিকার হরণ করছে। একজন মজুরের তার ভাগ্যের চাকা ঘুরবে এরকম স্বপ্ন সে দেখে, কিন্তু সেই জায়গাটায় যখন তারা এই আন্দোলনের সাথে একাত্মতা বোধ করলো, সারা দেশের জনগণ যখন একাত্মতা বোধ করলো, এবং তারা তখন একটা পর্যায়ে যখন মনে হলো যে আর না, আসলে এটা গত 16 বছর যাবত যেটা হয়েছে আমাদের সাথে, আমাদেরকে মদ দমন করে রাখা হয়েছে, এটার বিরুদ্ধে আসলে মাঠে নামার এটাই সময়। তারা সেই যে ডাকে সাড়া দিল এবং রাস্তায় নেমে আসলো, এটাই আসলে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে গিয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু এই 35 জুলাই নিয়ে মাহমুদা হাবিবা আপার কাছে একটু শুনে আসি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচক এবং যারা শুনছেন তাদেরকে। 35শে জুলাই বা আজকের এই দিনটা, এটা তো মানে সত্যি কথা, যতদিন বেঁচে থাকবো আমার মনে হয় না যে আমাদের কেউ আজকের দিন এবং আজকের রাতটা বা এই সময়গুলো কখনো ভুলার সুযোগ পাবে। রাসিন খুব চমৎকারভাবেই বলেছেন, আমি শুধু কয়েকটা কথা এখানে অ্যাড করি। সেটা হচ্ছে, একটু আগে থেকে আমিও বলি, সেটা হলো যে যখন আসলে মনে হচ্ছিল যে কারফিউয়ের প্রথম কেবল নয়, যখন পাবলিক ইউনিভার্সিটিগুলো বন্ধ হয়ে গেল, মানে যেটাকে এই আন্দোলনের সূতিকাগার ছিল কোটা আন্দোলনের, তখন মানে এক ধরনের নৈরাশ্য অনেকের মধ্যেই কাজ করেছে। কিন্তু দেখুন, ওই জায়গাটা স্ফুলিঙ্গ হয়ে এসেছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো। এটা একেবারে চোখের সামনে, মানে চোখের সামনে আমি দেখেছি। কারণ এতটা মানে আমার হয়েছে কি, আমার পরিবারের সদস্যরা আছে, কাজে এই জিনিসটা যে কত মানে কিভাবে ফিল করেছি, কেবল রাজনৈতিক দলের কর্মী হিসেবে নয়, আমি একজন মা হিসেবেও আমি এটা একেবারে প্রতিদিন প্রতি মুহূর্তে এটা ফিল করেছি। এই যে বিভিন্ন রাজনৈতিক দলের যে সাপ্রেশন ছিল, যেটা এত তীব্র, কেবল বিএনপি নয় তো, যতগুলো বিরোধী রাজনৈতিক দল আছে, তারা যেটা হতো যে কোটার আন্দোলনটা কিন্তু এত ডিসেন্ট একটা আন্দোলনকে এমন একটা দিকে মোড় ঘুরিয়ে দেওয়া হলো যে এই আন্দোলনের পাশে না থাকার কোনো যুক্তি আসলে দেশের মানুষের ছিল না, কোনো ধরনের কোনো যুক্তি ছিল না। যেটা ঘটলো, যে আপনার প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যখন এই স্ফুলিঙ্গটা এত তীব্র হয়ে জ্বললে, এই প্রিভিলেজড বাচ্চাগুলোর ওপরে যখন এই আপনার এই লাঠি আর এই গুলি, আর যেটা বললেন রাসিন, ছাত্রদের তো কেবল খোঁজেনি, আমাদের কোনো নেতাকর্মী একেবারে শুধু ওই কয়েকদিনে যে অ্যারেস্ট আছে, কোনো নেতাকর্মী তো একেবারে প্রথম কথাই যে এটা কে ভেঙেছে, মেট্রো রেল আগুনকে দিয়েছে, এবং বিএনপি জামাতের কর্মকাণ্ড। এবং আপনি দেখুন, পুলিশরা যখন ধরে নিয়ে যাচ্ছে এই শিশুগুলাকে, তখন তারা বলছে চেহারা দেখেই তো বোঝা যায় বিএনপি জামাত। কি তীব্র ঘৃণা সেই পুলিশ অফিসারের, সেই এক্সপ্রেশনটা আমার চোখে ভাসে, যে সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে আপনি এদেরকে কি কারণে ধরছেন, যে চেহারা দেখেই তো বোঝা যায় যে এরা বিএনপি জামাত। এই যে সেই তীব্র মানে দম্ভ আর সেই যে আপনার নিপীড়নের চেহারা, সেটা তো আমরা দেখেছি। প্রাইভেট ইউনিভার্সিটির সেই মেয়েটির কথা মনে আছে আপনার, যে ভাইকে নিয়ে যাচ্ছিল এবং সে ওই যে গাড়িটা ধরিয়ে থামিয়ে দিয়েছিল, তার ওই তার চেহারা গোটা বাংলাদেশের মানুষ ফিল করেছে সেই দিন। আসলে সত্যি কথা এবার আপনাকে বলি যে এখানে তো ইনার মানে আমাদের সম্মানিত তরুণ বন্ধুরা নেতৃত্বে ছিলেন, এবং তারা আমি বলবো যে তারা সেই অসীম সৌভাগ্যবান মানুষদের কয়জন যারা সমগ্র জাতিকে নেতৃত্ব দেওয়ার একটা সুযোগ পেয়েছিলেন। কিন্তু আসলে এই এলিমেন্টসগুলো তো হচ্ছে এই শিশুগুলো, এই বাচ্চারা, এদের চেহারা, এদের সেই রক্তাক্ত হাতে একটা মেয়ে যে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে, তার সমস্ত মুখাবয়ব আপনার রক্ত ঝরে পড়ছে। এই জিনিসগুলো তো দেশের কোনো মা যে ঘরে ছিলেন, মহিলাদের না মেনে নিতে পারেনি তো, এবং ফাদাররাও পারেননি। কারণ শুধু প্রিভিলেজড লোকজন তো না, এখানে আওয়ামী সমর্থিত লোকজনের সন্তানরাও একইভাবে মার খেয়েছে, এবং পুলিশের বাচ্চারাও মার খেয়েছে প্রাইভেট ইউনিভার্সিটিতে, যেটা মানে অ্যাটলিস্ট আমি দেখেছি। এরপরে আসেন আপনি যখন এই যে মার্চের কথা, এখানে সবগুলো দলই কিন্তু ভিতরে ভিতরে যোগাযোগ রাখছিল। আমাদের তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ ছিল। 6 তারিখের যে প্রোগ্রাম
প্রোগ্রামটা তারা 5 তারিখে আনলেন, এটাও কিন্তু সমস্ত দলের এক ধরনের আলোচনারই ফসল এবং নিঃসন্দেহে অন্যতম শ্রেষ্ঠ সিদ্ধান্ত। কারণ 5 তারিখে যেটা হয়েছে, 5 তারিখে যখন আমি তখন উত্তরায় থাকতাম, কাজে সারা ঢাকা যদিও বিজয় উল্লাস করেছে, উত্তরাতে কিন্তু তখন এবারে গণহারে গুলি চলেছে। আমরা নিজেরা দেখেছি উত্তরাতে যেই এপিবিএন এবং আপনার উত্তর যেটা উত্তর পশ্চিম দুটো তো ভাগ করা, উত্তরে যেই সিচুয়েশন ছিল, যেভাবে গুলি চালানো হয়েছে সাধারণ মানুষের উপরে, শিশুসহ, আমি টঙ্গীর হিসাবটা পেয়েছি, কিন্তু কখনো এই যে ছেলে মেয়েগুলো 5 তারিখের ছেলেগুলো বাচ্চাগুলো মারা গেছে তাদের কিন্তু কোনো হদিশই আর পাওয়া যায়নি। বিকেলবেলার কথা বলছি আপনাকে, বিকেলের পরে এবং আমরা বেরিয়েছি। উত্তরায় যে ঘটনা ঘটেছে এগুলো সব বিকেল মানে 4:30টার পরে, আসরের নামাজের পরে। আমি আমার ছোট বেবিটা হচ্ছে ডাউন সিনড্রোম চাইল্ড, আমি ওকে বললাম যে বাবু পুলিশ না, আমি এই কথাটাই দ্বিমত পোষণ করি, আমি আসছি এই পয়েন্টে, সব কথাই টেনে পুলিশে নিয়ে যাওয়ার কারণ নাই। সাধারণ মানুষ কিন্তু মারেনি পুলিশকে, পুলিশ গুলি করেছে। এবং এপিবিএন এর সামনে আমার হাজব্যান্ড সেদিন ওই হেঁটে এসেছিলেন আপনার কি বলে গণভবনে, এসে উনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, হার্ট পেশেন্ট। আমি তাকে দেখতে বেরিয়েছি, আমাকে ছাত্ররা বলছে আন্টি আপনি এদিক দিয়ে যাবেন না, এপিবিএন থেকে গুলি করেছে, যে মানুষ পড়ে আছে যে, ওইটা আমি নিজ চোখে দেখে এসেছি। তো এগুলো তো ইনারা কারা, ইনাদের কোনো আইডেন্টিটি কিন্তু আজও আমরা জানি না। উত্তরায় যখন থানাটা পুড়িয়ে দেওয়া হয়, যে ডেড বডিগুলো রিকভার হয়েছে তাদের মধ্যে সিভিলিয়ান কজন ছিলেন আর আসলে কয়জন পুলিশ ছিল সেটাও আমি জানতে চাই। কারণ হচ্ছে আমরা তো সিভিলিয়ান মরতে দেখেছি, আমরা তো পুলিশের গায়ে গুলি দেখিনি, আমরা তো তাদের হাতে অস্ত্র দেখেছি, আমি তাদের হাতে গোলা বারুদ দেখেছি, আমাদের ছেলেপেলেদের হাতে তো কিছু ছিল না। জি, আমরা অন্য একটু বিষয়ে যাব, যেটা আজকের বিষয়, যে জাতির সামনে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। আমরা এটা নিয়েও বিভিন্ন রকমের শঙ্কা দেখছি, রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন কথা বলছেন। যদি তারা বলছেন, দলগুলো বলছেন যে যদি জনগণের যে চাওয়া, সেই চাওয়া যদি পূরণ না হয় তাহলে আমরা এই ঘোষণাপত্রকে গ্রহণ করব না এবং আমরা সেখানে সাইনও করব না। সেখান থেকে কি কোনো দেখছেন কিনা যে সামনে? দেখুন, ঘোষণাপত্র তো সাইন করার বিষয় না, এটা তো সরকার প্রধান, রাষ্ট্র ঘোষণা করবেন যে আমাদের যে জুলাই অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানের একটা স্বীকৃতি। সেই সাথে আমি যতটুকু শুনতে পেয়েছি পত্রপত্রিকা মারফত, কিংবা যেহেতু ঘোষণাপত্রের কোনো খসড়া সরকার থেকে শেয়ার করা হয় নাই, এবং এটা খুবই উত্তম হতো যদি তারা জনগণের কাছে এটা আগেই প্রকাশ করতেন, জনগণ যদি মতামত প্রদান করার সুযোগ পেত, এটা আসলে খুব ভালো হতো। কিন্তু একটা উৎকণ্ঠা তৈরি হয়েছে আগামীকাল আসলে কি ঘোষণাপত্রে কি থাকছে, ড্রাফটে কি লেখা থাকবে, কি হতে যাচ্ছে ঘোষণাপত্রে। তো সেই জায়গাটা থেকে একটা আশঙ্কা আছে, আশঙ্কার কথা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবার এই ঘোষণাপত্রটা 5ই আগস্ট আমরা যে বিজয় উল্লাস করেছিলাম 1 বছর আগে, এটাই কিন্তু একটা উৎসবের আমেজ দেয়া সম্ভব হতো, কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা আসলে এইটা নিয়ে কোনো প্রচারণা দেখতে পাই নাই। বরঞ্চ 2 দিন আগে সম্ভবত একটা নিউজ আসলো যে 8 জোড়া ট্রেন তারা ভাড়া করেছেন, করেছেন ছাত্র জনতার আসার জন্য। কোন ছাত্র জনতা, কারা আসবে এটাতে? আমার ময়মনসিংহ বিভাগে কোনো ট্রেন দেওয়া হয় নাই। কোথায় কোথায় ট্রেন দিয়েছে, কিভাবে ট্রেন দিয়েছে, এটা নিয়ে কোনো ধরনের কোনো প্ল্যানিং করেছে বলে আমার মনে হয় না। তাদের মনে হয়েছে আচ্ছা এটা করা দরকার, অমুক দিন ঘোষণা দেওয়া দরকার, আচ্ছা কি, মানে তাদের যেটা যখন মনে হচ্ছে তারা এরকম কাজ করছে। কিন্তু ঘোষণাপত্রটা যদি আসলেই তারা যদি সরকার একটা উৎসবের আমেজে যে অভ্যুত্থানের যতগুলো অংশজন আছে সবাইকে সাথে নিয়ে, শহীদ আহত পরিবারদেরকে সাথে নিয়ে তিনি যদি ঘোষণা করতেন, এটা আমার মনে হয় অনেক ভালো হতো। এবং সেই ক্ষেত্রে যে উৎকণ্ঠার জায়গাটা, সেটা যদি আগে শেয়ার করার একটা ব্যবস্থা করা হতো তাহলে মনে হয় এটা আর থাকতো না। তখন সবাই এটা জানতো কি ঘোষণা হতে যাচ্ছে, সবাই এটার সাথে একাত্মতা বোধ করতে পারতো। কিন্তু এখন দেখা যাচ্ছে না, আসলে কি হচ্ছে আগামীকাল সেটা নিয়ে একটা উৎকণ্ঠা রয়েছে, এটা আমার মনে হচ্ছে। হাবিবা আপা, একটু উৎকণ্ঠা আশঙ্কার বিষয় নিয়ে জানতে চাই। আমি আশাবাদী মানুষ, সব অর্থে আশাবাদী মানুষ, এবং সত্যিকার অর্থে আমার মনে হয় যে এই সরকার তো প্রথম থেকেই একটু গোপনীয়তা পছন্দ করেন। প্রায় সময় দেখা যায় যে অনেক সিদ্ধান্তই আমরা ঠিক মানে সঠিক ইনফরমেশন সঠিক সময়ে পাই না। এটা তো আমার মনে হয় একটা বৈশিষ্ট্য, বেশ রহস্য রাখতে পছন্দ করেন। আর জুলাই ঘোষণা নিয়ে হয়েছে কি, ভিন্ন ভিন্ন স্টেক হোল্ডার্সদের বিভিন্ন চাওয়া, মানে মোটের উপরে এক ধরনের হলেও কিছু কিছু পয়েন্টে তো দ্বিমত আছে, অনেক মানে এক ধরনের দ্বিমত তো আমাদের সকলের মধ্যেই আছে। ফলে হয়েছে কি যে এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সবার কাছ থেকে মতামত নিয়েছেন, তিনি প্রধান উপদেষ্টা, তার প্রতি আমরা পূর্ণ আস্থা রেখে দেশটা চালানোর দায়িত্ব তো তার উপরে ন্যস্ত করা হয়েছে। কাজেই উনি আমাদের মুরব্বীও এই সেন্সে। কাজে দেখি আগে কি আসে। এবং আমার মনে হয় যে প্লাস মানে না, সমন্বয়হীনতা বলতে যেটা রাসিন বললেন যে আসলে ক্রাইটেরিয়াটা কি, কোন ক্রাইটেরিয়ায় ট্রেনগুলো আসলে ঠিক কারা আসছেন। রাজনৈতিক দল হিসেবে যদি এনসিপিও না জানেন তাহলে তো বলতেই হয় যে এটা আসলে তাহলে কারা
আসছেন, তারা কি সংস্কৃতি কর্মী আসছেন, নাকি আমরা যদি মনে করি যে স্টেক হোল্ডার্স বাংলাদেশের সাধারণ লোকজন যারা জুলাই আগস্টে মানে অংশ নিয়েছিলেন ভিন্ন ভিন্ন জেলায়, তাহলে তো এটার উন্মুক্ত ঘোষণা থাকা উচিত যে মানে উচিত সুযোগ ছিল আর কি, উচিত তো বলবো না আমি, সুযোগ ছিল যে আমরা চট্টগ্রাম ডিভিশনের জন্য 2টো ট্রেন দিয়ে দিলাম, আমরা এর বেশি পারছি না, যারা টিকিট কাটতে পারবেন না তারা দয়া করে তাদেরকে সুযোগ দেন। এইভাবে প্রতিটা বিভাগে যদি বিভাগওয়ারি দেওয়া যেত তাহলে আপনি সাধারণ জনগণের আশাটা নিশ্চিত করতে পারতেন। যেহেতু কোনো রাজনৈতিক দল এই প্রসেসটার সাথে সম্পৃক্ত নন, এই কারা যে আসছেন সেই বিষয়, কাজে এইটা আসলে সরকার মানে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই ভালো জানেন। আর ঘোষণা হলে যে সবাই একেবারে 100-তে 100 খুশি হবেন, ঘোষণা হলে যে সবারই 100% মনস্কামনা বা চাওয়া পূর্ণ হবে তাও নয়, কিন্তু হয়েছে কি যে আমরা তো এখনো পর্যন্ত সবগুলো দলই নানা মতের পরেও এক ধরনের প্রচেষ্টা আমাদের সবার পক্ষ থেকেই আছে যে মোটামুটিভাবে একটা জায়গায় যেন আমরা সবাই আসতে পারি। 5ই আগস্ট এমন একটা দিন, সেই দিনের ঘোষণাপত্র নিয়ে যদি আবার সকলকেই মানে বিরূপ মন্তব্য করতে হয় কিংবা আশাভঙ্গের বেদনা ওই আনন্দ থেকে মানে বেশি হয়ে ওঠে, তাইলে তো আবার ওইটা মানে ভালো হয় না আর কি। জি, জাবেদ নাসিন, 1 বছর হয়ে গেল, 1 বছর যে উদ্দেশ্য এবং যে চাওয়াগুলো নিয়ে সাধারণ মানুষের এই যে আন্দোলন, এখানে তো মেহনতি মানুষ, শ্রমিক, কৃষক, জনতা, ছাত্র সব ধরনের মানুষের অংশগ্রহণ ছিল। সেই 1 বছর পরে এসে কি মনে হচ্ছে যে না, যে উদ্দেশ্য বা যে প্রয়োজনগুলো ছিল, যেভাবে দেশটা গড়ার কথা ছিল, আমরা কি সেই রাস্তায় আছে কিনা? আচ্ছা দেখুন, আপনার এই প্রশ্নটা আসলে দুইভাবে উত্তর দিতে হবে আমাকে, দুইটা ভাগে যদি ভাগ করি। 5ই আগস্টের পর যখন আমাদের ছোট ছোট ভাই বোনরা, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা দেয়ালে যখন লেখা শুরু গ্রাফিতি করলো, ওই সময়ে কিন্তু এই সরকারের ম্যান্ডেট তারা দিয়ে দিয়েছে ওখানে, যে সরকারের ম্যান্ডেট হচ্ছে সংস্কার, সেই দেয়ালে দেয়ালে কিন্তু লেখা হয়ে গেছে। এখন এই সরকার জনগণের অভিপ্রায় গঠিত হয়েছে, যদিও তারা 106 আর্টিকেল অনুযায়ী তারা গঠিত হয়েছে রেফারেন্সে, কিন্তু তারপরও তারা কিন্তু জনগণের অভিপ্রায়ে গঠিত হয়েছে, জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে, তারা সেখানে বসেছে। তো রাষ্ট্রের যে ফেসিবাদী কাঠামো রয়ে গিয়েছে সেটা সংস্কার করার যেমন একটা দায়িত্ব তাদের উপর আছে, ঠিক তেমনিভাবে গত 16 বছর এই জাতির উপর জগদ্দল পাথরের মতন যে ফেসিবাদী স্বৈর শাসক আমাদের উপর চেপে বসেছিল এবং তারা যে পরিমাণ মানবতা বিরোধী অপরাধে লিপ্ত হয়েছিল, তাদের বিচার করার দায়িত্বও কিন্তু এই সরকারের কাঁধে। সেই জায়গাটা যদি দুইটা জায়গাকে আমি বিচার করি তুলনামূলকভাবে, সেই জায়গাটায় আমাকে হতাশ হতে হয়। কারণ সংস্কারের জন্য যে পরিমাণ আমরা অগ্রগতি আশা করেছিলাম এই সরকারের কাছ থেকে, পঞ্চ সেটা অনেকটাই ধীর গতির হয়েছে এবং 1 বছরে আমরা সংস্কারের তেমন কোনো লক্ষ্যমাত্রা দেখতে পাইনি। বরঞ্চ বিভিন্ন কমিশন গঠন করা হলো, কমিশনের রিপোর্ট, তারপর ঐকমত্য কমিশন, সকল রাজনৈতিক দলগুলোর সাথে নিয়ে বসা হলো, কথা হচ্ছে, কিন্তু আদৌ সেই সংস্কারটা কিভাবে বাস্তবায়ন হবে, সংস্কারটা সংবিধানে কিভাবে তারা মানে ইনকর্পোরেট করবেন, সেটা নিয়ে এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো দৃশ্যমান কোনো আমরা দেখছি না, অগ্রগতি দেখছি না। একই সাথে বিচারের ক্ষেত্রে আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি অগ্রগতিটা কেন হলো না? এখানে তো রাজনৈতিক দলের কেউ নেই এই সরকারে, সবাই আছেন যারা জনগণ দ্বারা স্বীকৃত, এবং এটা তো একটা বড় সুযোগ ছিল যেখানে সারা বাংলাদেশের মানুষের তাদের এই সরকারের প্রতি একটা সাপোর্ট, তাহলে সেখানে কেন এই কাজগুলো এটা মনে করেন? না, এটা মনে হয়েছে কারণ সংস্কার তো সরকার যদি করতে চায়, আমরা যদি দেখি যে কাঠামোগত যে সংস্কারগুলো, সেটার জন্য সংবিধানে হাত দিতে হয়। এখন সংবিধানে হাত দেওয়ার মতন অবস্থা এই সরকার ধারণ করে কিনা সেটা নিয়ে আমার মনে হয় সরকারের ভিতরে যথেষ্ট সন্দেহ আছে বলে আমার ধারণা। কারণ এই সরকার যেহেতু জনগণের অভিপ্রায়ে গঠিত হলেও সে যেহেতু এই সংবিধানের অধীনেই শপথ নিয়েছে, সে হয়তো এই সংবিধান সংস্কারের জায়গাটুকু কিভাবে করবে, সংশোধনের জায়গাটা, সেটা নিয়ে সে এখনও দ্বিধার মধ্যে আছে। এই কারণেই সংস্কারটা বিলম্বিত হচ্ছে এবং একই সাথে কিছু কিছু রাজনৈতিক দল, তাদের পক্ষ থেকে চাপ আছে, তারা সংস্কারটাকে মানে তারা ফেসিবাদী যে কাঠামো আছে সেটাকে ভাঙতে দিতে চায় না, তারা পুরনো কাঠামোই রেখে দিতে চায়। এই ধরনের বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের পক্ষ থেকে যদি আমি বলি সরাসরি, তাদের থেকেও চাপ আছে। তো এই কারণেও সরকার অনেকটা এই ক্ষেত্রে আমার মনে হয় তারা ওই সাহসিকতার পরিচয় দেখাতে পারছে না। এই জায়গাটায় আমি খুবই হতাশ ব্যক্তিগতভাবে যদি বলি, আমাদের পার্টির তরফ থেকেও, যে আমরা কিন্তু সংস্কারের দৃশ্যমান কোনো অগ্রগতি এখনও দেখিনি। একই সাথে একই কথা বলতে হবে বিচারের ক্ষেত্রেও। বিচার মাত্র আপনার 1 বছর হয়ে গেছে, 1 বছরে এখন মাত্র সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে, আমরা যদি আজকেও দেখলাম। তো এটা কিন্তু আরও
তড়িৎ গতিতে হওয়া উচিত ছিল সেটাও কিন্তু খুবই ধীর গতিতে চলেছে। এটাও আমি মনে করি যে সরকারের একটা ব্যর্থতাই বলবো আমি এখন পর্যন্ত, কারণ সরকার এখন পর্যন্ত বিচার নিয়ে তাদেরকে সিরিয়াস আমার কাছে মনে হয়নি। বিচার নিয়ে সিরিয়াস হলে এবং সংস্কার আর বিচার এই দুটোই কিন্তু এই সরকারের মূল দায়িত্ব, তাদের রুটিন যে বাকি কাজ সেটা বাদ দিয়ে এটা কিন্তু তাদের মূল দায়িত্ব ছিল, কারণ জনগণ তাদেরকে এই দুটো কাজের ম্যান্ডেট নিয়ে পাঠিয়েছে। এই দুটো কাজের যদি মূল্যায়ন করেন আমি ব্যক্তিগতভাবে হতাশ এক বছরে। আপনাকে ধন্যবাদ। আমরা একটু বিজ্ঞাপন বিরতিতে যাব। আপনি একটু যাওয়ার আগে প্রশ্ন রেখে যেতে চাই। আমি যেটা বলেছিলাম যে সংস্কার যা হওয়ার কথা ছিল সেটা হলো কিনা, উনি আশানুরূপ দেখলেন না সেই বিষয়ে। সেখানে বলছিলেন যে কিছু কিছু বড় রাজনৈতিক দলের যে চাপ সে কারণেও হয়তো নাও হতে পারে এবং আরও কিছু ব্যাপার বলছিলেন। সেই বিষয়টা আপনার কাছে এসে বিরতির পর শুনবো। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরোয়ারে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমরা কথা বলছিলাম ৩৫ জুলাই নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন। আমি আবারও মাহমুদা হাবিবা আপা আপনার কাছে যাব। যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম বিরতির আগে, বলেছিলাম যে যে সংস্কার হওয়ার কথা ছিল বা মানুষের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ হয়েছে কিনা বা হচ্ছে কিনা। সেখান থেকে জাবেদ রাছিন বলেছেন যে হয়নি, উনি আশাহত। তো সেখানে রাজনৈতিক দলগুলোর যে সাপোর্ট দেওয়ার কথা ছিল, বড় রাজনৈতিক দলগুলো, সেই সাপোর্টটাও হয়তো এই সরকার ঠিকমতো পায়নি। আপনারাও তো বাংলাদেশের আসলে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল আপনারাই, সেই সাপোর্টটা কি আপনাদের পক্ষ থেকে কেমন ছিল? প্রথমত বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছ থেকে সম্পূর্ণ সাপোর্ট পায়নি। এটা একদিনের জন্য হয়নি, 1 ঘন্টার জন্য না। এটা হচ্ছে প্রথম কথা। এবার দ্বিতীয় কথায় আসি যে দেখুন এই সরকারের ম্যান্ডেটকে 4 ভাগে মোটা দাগে ভাগ করলে যেটা হয় সেটা হচ্ছে ওই আহতদের চিকিৎসা, নিহতদের পুনর্বাসন, ওই জুলাই আগস্টের যেই নিহতদের পরিবারের পুনর্বাসন আর কি, আর হলো জুলাই আগস্টের যেই ম্যাসিভ মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেটার বিচারিক কার্যক্রম, এরপরে আপনার সংস্কার এবং চতুর্থত হচ্ছে নির্বাচন। এটা কিন্তু সবই প্যারালাল বিষয়। আমরা যদি এক এক করে এখন আসি, এক এক করে যদি আমরা মার্কিংয়ে যাই, তাহলে প্রথমটাই কিন্তু সরকার খুব একটা উত্তীর্ণ হতে পারেনি। দীর্ঘ 7 মাস 8 মাস পরে এমন অভিযোগ আমরা পেয়েছি যে বিশেষ করে আমাদের জুলাই আহতদের কাছ থেকে যে চোখের চিকিৎসা আরও 3 মাস আগে হলে ভালো হতো কিংবা এই ধরনের, দেখুন সমন্বয়হীনতার এখানে সুস্পষ্ট অভাব আছে। এই দায়টা কোনোভাবেই সরকার কারো ঘাড়ে ঠেলে দিতে পারে না। সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দল বা নতুন রাজনৈতিক দল বা যারা আমাদের তরুণ নেতা, কারো উপরে দায় দেওয়ার কিছু নাই। কারণ একটা সরকার যদি সারা বাংলাদেশে 50,000 থেকে 60,000 মানুষও আহত হয়ে থাকেন বা 1 লক্ষ মানুষ, বাংলাদেশের ওই লজিস্টিক আছে, বাংলাদেশ সরকারের হাতে ওই লজিস্টিক আছে যে তারা 2 মাসের মধ্যে এই লিস্টটা করে যার যে চিকিৎসা প্রয়োজন বাংলাদেশে যেগুলো সম্ভব সেগুলো বাংলাদেশে করা এবং বাইরে চিকিৎসা দেওয়ার সুযোগ ছিল প্রথমত। দ্বিতীয়ত আসেন পুনর্বাসনের বিষয়টা হচ্ছে নিহত পরিবার, ওইটা হচ্ছে যদি একটু দীর্ঘমেয়াদীও হয় সেখানে তো ইমিডিয়েট রিস্ক থাকে না। কাজে ওই জায়গাটা একটা পভার্টি ছাড়া ইমিডিয়েট কোনো রিস্ক থাকে না যে আপনার রুগী মারা যাচ্ছে বা রুগী গ্যাংগ্রিন হয়ে গেল কিংবা তার চোখটা নষ্ট হয়ে যাচ্ছে কিংবা সে আর কখনো রিকভার করবে না, এই ঝুঁকিগুলো থাকে না। এইবার আসেন সংস্কারের প্রশ্নে। সংস্কারের জন্য সরকারের জন্য বেস্ট সময় ছিল প্রথম 1 থেকে 1.5 মাস বা 2 মাসের একটা উইন্ডো। রিজনটা হলো যে এই সরকারে যারা এসেছেন তারা কোনো রাজনৈতিক দলের কেউ নন, তাদের কোনো দল নাই এবং তারা প্রত্যেকে মানে স্ব ক্ষেত্রে অত্যন্ত সফল ব্যক্তি। ফলে এক ধরনের সাফল্য তাদেরকে পরিণত করেছে, আত্মবিশ্বাসী করেছে। কিন্তু রাষ্ট্র পরিচালনা কিন্তু একটা ভিন্ন গেম এবং এইখানে জনপ্রশাসন বলে একটা ভয়ানক দানব আছে। এই জনপ্রশাসন দানবকে যারা নিয়ন্ত্রণ করতে পারে তারা সরকার ভালো চালাতে পারে এবং জনপ্রশাসনের হাতে যেই সরকার ডুবে যায় সেই সরকারের ভরাডুবি ঘটে। জনপ্রশাসন কিন্তু বাংলাদেশে চিরকালই আপনি জানেন মাথামোটা প্রশাসন, একটা ভারী হেভি প্রশাসন। এই হেভি প্রশাসন তো তাদের কিন্তু মেকানিজম আছে, নিজস্ব সেলফ ডিফেন্স মেকানিজম আছে, নিজেদেরকে বাঁচিয়ে রাখার মেকানিজম আছে। শেখ হাসিনা যখন পালিয়ে গেল এই জনপ্রশাসন, এই বিপুল জনপ্রশাসনকে রেখে, এই জনপ্রশাসন অন্তত 60% ছিল ওই সরকারের সরাসরি অংশীদার। এই অংশীদারদের কাজ কি হলো তাইলে এই সরকারকে ফেল করতে? জাস্ট একটু স্লো হয়ে যাওয়া এবং সমন্বয়হীনতা। আপনি বলে দিচ্ছেন 3টা সুপারিশ পাঠাচ্ছেন, 5টা সুপারিশ পাঠাচ্ছেন, এই সুপারিশগুলো তো যাচ্ছেই না, ডিউ কোর্সে কোথাও যাচ্ছে না, কারণ আপনি কেবল টপে বসে আছেন। আপনার এটা নিচ পর্যন্ত এটাকে চেজ করে নিচ পর্যন্ত যাওয়া, একেবারে তৃণমূল পর্যন্ত একটা সরকার কিন্তু মাথা থেকে তৃণমূল, চেইন অফ কমান্ড যাদের হাতে
জি। তারা তো সরকার নন। এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে রাষ্ট্র পরিচালনা, তারা হচ্ছেন জনপ্রশাসন, তারা হচ্ছেন পুলিশ প্রশাসন। এটা একটা ভয়াবহ ভয়াবহ অংশ, যে অংশটা আপনি সব চেঞ্জ করতে পারবেন, আপনি রাজনীতিবিদদের ধরে ধরে অ্যারেস্ট করতে পারবেন, তাদের হয়তো বিচারও কোনো এক সময় আমরা দেখতে পাবো, কিন্তু এই জনপ্রশাসনের অধিকাংশ ক্রিমিনাল যারা পেছনে থেকে কলকাঠি নেড়েছেন তাদের কিন্তু আপনি খুঁজে পাবেন না। এবং এদেরকে খুঁজে তারা পাওয়ার পারলেন জন্য না কেন? খুঁজে পাওয়ার এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এক তারা দেড় তো মাসে যদি রাজনৈতিক এটার ব্যক্তি না। সুযোগ ছিল না, রাজনৈতিক বিষয়টাই আপনার কোনো সুযোগ নাই রাজনৈতিক দলের এখানে দায় দেওয়ার। না, আপনি রাজনৈতিক যদি দল না, ডিসিশন নেন যেহেতু যে- এখন যারা সরকারে আছেন তারা তো কেউ রাজনৈতিক ব্যক্তিত্ব না যে তাদের আরো অনেক কিছু ভাবতে হবে, তাদেরকে সারা দেশের আপনাকে মানুষ যে প্রথমেই কিন্তু সাপোর্ট আমি একটা দিয়েছেন। কথা বলেছি যে হয় আপনি জনপ্রশাসনকে নিয়ন্ত্রণ করবেন অথবা নিয়ন্ত্রিত হবেন। আপনি যখন দ্বিতীয়টা, আপনি যখন নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছেন তখন কিন্তু আপনাকে দিয়ে আর এক্সপেক্টেড রেজাল্ট আসবে না। এবং আপনার এইগুলোর ফল কি হয়, যেগুলো অবভিয়াস আপনি রেজাল্ট দেখতে পাবেন, আইন শৃঙ্খলার অবস্থার ভয়াবহ অবনতি হবে, মানবিক মর্যাদার ভয়াবহ অবনতি হবে, মানুষের সামাজিক নিরাপত্তা বোধটা ধ্বংস হয়ে যাবে, যেটা বাংলাদেশে ক্রমান্বয়ে হচ্ছে। এটা কিন্তু কেবল যে এই সরকারের ব্যর্থতা আমি সেটা বলছি না, কিন্তু এই সরকারের সুযোগ ছিল কঠোর হাতে দমন করা শুরুতেই। কারণ হচ্ছে আপনি কিন্তু এনজিও রান করছেন না, ইউ আর রানিং আ গভর্নমেন্ট, এবং ইউ আর রানিং আ গভর্নমেন্ট কন্টেইনড বাই অল ক্রিমিনাল মানে মোস্ট অফ দ্য ক্রিমিনালস। বাংলাদেশের বেস্ট ক্যাডার, তারা তো অত্যন্ত মেধাবীও, বিসিএস করে ওই জায়গায় গেছেন, ফলে যতখানি ক্রিমিনাল মেধা তাদের আছে ততখানি তো নিজেদের বাঁচিয়ে রাখার মেধাটাও তাদের আছে। আপনি মানে এ থেকে বিতে বি মন্ত্রণালয়ে একজনকে মানে পরিবর্তন করেছেন, কিছু মানুষকে অবসর দিয়েছেন। আপনার তো সুযোগ ছিল, আপনার বর্তমান যে এক্সিস্টিং সংবিধান, এই সংবিধানই তো অ্যালাউ করে এদের বিরুদ্ধে সমস্ত ব্যবস্থা নেওয়ার, শুধুমাত্র সিদ্ধান্তটা তো নিতে হবে আপনাকে। আপনি যদি নিয়োগগুলো দেখেন সেগুলো তো হ্যাপি কিছু না। আর যদি আপনি অংশগ্রহণ বলেন, বড় দল নিয়ে যেটা বললেন আমার সম্মানিত সহ আলোচক, আমি এইটুকুই স্মরণ করিয়ে দিই ওনাকে যে প্রতিটা মন্ত্রণালয়ে কিন্তু তাদের প্রতিনিধি আছে, আমাদের নাই। আমরা যেটা করেছি, আমরা তো বলতেই পারি এখনকার সরকারের সময় আমরা তো নানা ধরনের, এই সরকার তো আর আওয়ামী সরকার নয়, আমরা তো আমাদের সুপারিশ দিয়েছি, আমরা নানা ধরনের মানে চেষ্টাও তো করেছি, কিন্তু চাইলেও তো আমরা বাইরে থেকে এনসিপির লোকজন ওখানে আছেন বা এনসিপি বলবো না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওখানে লোকজন আছেন বলেই তারা কি সরকার পরিচালনা করতে পারছেন? তা তো পারছেন না আসলে। সরকার কিন্তু সেই আবারও ফিরে যায় জনপ্রশাসনের হাতেই পরিচালিত হচ্ছে, দ্যাট ইজ গভর্নমেন্ট, আপনি যেভাবেই তাকান না কেন। এবং এখন যেটা হয়েছে আপনাকে আমি বলি পরিকল্পিতভাবে, যেমন ধরেন আমি পুলিশকে তারপরেও ধন্যবাদ দিব, বরং পুলিশ প্রশাসনই যেই ভয়াবহ সময় তারা পার করেছে, আমি এই কারণে এটা বলছি যে আওয়ামী সরকার বা যেই টাইরান্টটা তৈরি হয়েছিল তার ফার্স্ট লেয়ারে প্রথম যে ভিলেন টিম, সেইটাই কিন্তু হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেটা র্যাব বলুন, পুলিশ বলুন, যারাই বলুন। এই জায়গাটাই মানে আমি বলছি না তারা সকলেই এক, কিন্তু তাদের একটা খুব বড় অংশ সরাসরি অংশীদার ছিল বিগত সরকারের, এবং মানুষ কিন্তু জি তাদের আপা, ইউনিফর্মটা মনে ধন্যবাদ রেখেছে। আপনাকে। আমরা একটু জাভেদ রাসিনের আমি কাছে জাস্ট যেতে চাই। একটু শেষ করে দেই 1 মিনিটে। তারা যখন আবার ওই জায়গাটা থেকে রিকভার করে যতটুকু সম্ভব কাজে আসার চেষ্টা করেছেন, তারা তো খুব স্বাভাবিকভাবে নিজের পিঠ বাঁচানোটাই প্রথম দায়িত্ব মনে করেছেন। ফলে এখন যে কথায় কথায় আপনি মব যখন তৈরি হতে দিচ্ছেন আপনার অদক্ষতার কারণে, আপনার মানে প্রশাসনিক কারণে, তখন আপনি দায়ী করছেন জি, আমাদের, ধন্যবাদ। ওটা হবে না। জাভেদ রাসিন, মন্ত্রণালয়ে আপনাদেরও প্রতিনিধি আছে, এটা উনি বলেন, আমাদের তারা কোনো প্রতিনিধি মানে নেই। প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেটা আমাদের সাবেক প্ল্যাটফর্ম আর কি। ছাত্র না আমাদের সাবেক প্ল্যাটফর্ম না, ছাত্র প্রতিনিধি ছিল সেখানে, ছাত্র সেখানে কিন্তু প্রতিনিধি ছিল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আপনাদের না। এনসিপির অনেকেই যারা দলীয় পদে ছিলেন তারাও কিছু কিছু এটা নিয়েছিল, যেটা তদন্ত হচ্ছে এখনো, হয়তো আপনারা তাদেরকে শোকজ করেছেন। এছাড়া আমি একটু আরেকটা প্রশ্ন করতে চাই, আজকে টিআইবি একটা রিপোর্ট দিয়েছে, সেখানে নিশ্চয়ই আপনি দেখেছেন, যদিও বিভিন্ন রাজনৈতিক দল এবং এই বাংলাদেশের বিভিন্ন যে ইয়া আছেন, কি বলে এটাকে, যারা সাধারণ জনগণ আছেন অথবা বিভিন্ন অন্যান্য যে সংগঠনগুলো আছেন, সেখান থেকে বলা হচ্ছিল যে আপনারা আসলে কোন দল, আপনারা কি কিংস পার্টি কিনা। তো সেই ক্ষেত্রে আজকে এসে টিআইবি থেকে যে রিপোর্টটা দেয়া হলো, সেখানে সরাসরি বলা হলো যে আসলে এনসিপি কিংস পার্টি। না দেখুন, টিআইবির যিনি রিপোর্টটি পড়েছেন আমাদের শ্রদ্ধেয় ইফতেখারুজ্জামান স্যার, উনি কিন্তু এবং উনি কিন্তু সংস্কার আমি কমিশনেও সেটাই আছেন। বলছি, উনি কিন্তু একটা কমিশনের এখন প্রধান। তাহলে উনি কিন্তু দুর্নীতি দমন যে সংস্কার বিষয়ক যে কমিশন, সেই কমিশনের প্রধান এবং ঐকমত্য কমিশনের একজন সদস্য। তিনি কিন্তু সরকারের একজন পার্ট। তিনি সরকারের পার্ট হয়ে তিনি এই ধরনের মন্তব্য টিআইবির মতন একটা এনজিওর থেকে তিনি কিন্তু দিতে পারেন না। এরকম একটা প্রতিষ্ঠান থেকে তিনি এই ধরনের রিপোর্ট দিতে পারেন না। আমরা এটা তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি। এবং একই সাথে উনি উনি এটার পিছনে কোনো কারণ দেখিয়েছেন কিনা সেটা আমার জানা নেই, এখনো আমি সেই রিপোর্টটা দেখিনি উনি কিসের ভিত্তিতে কিংস পার্টি বলেছেন। কিন্তু যদি উনি বলে থাকেন, উনি সরকারের একটা দায়িত্বশীল জায়গায় থেকে
একটা কমিশনের মতন জায়গা থেকে উনি এটা একটা ভুল বলেছেন এবং আমরা এটা তীব্রভাবে বিরোধিতা করছি। আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে। আমি আবারও একটু আপনার কাছে আসতে চাই। ঠিক একই রিপোর্টে আরেকটা বিষয় ছিল যে ভায়োলেন্স যে হচ্ছে সেখানে 92% সঙ্গে বিএনপি জড়িত বলে উনি বলেছেন, এবং 22% সঙ্গে আওয়ামী লীগ এবং 5% সঙ্গে জামায়াত এবং 1% এনসিপির কথা বলা হয়েছে। জি, ওই পার্টির সাইজ অনুযায়ী মানে যেই পার্টি যেই কলেবরের দেশব্যাপী নিঃসন্দেহে 5ই আগস্টের পরে আমাদের অন্তর্বর্তী নানা ধরনের সমস্যা হয়েছে, সেগুলো ভায়োলেন্সে অনেকগুলোই হাতাহাতি মারামারি পর্যায়ে পর্যন্ত গিয়েছে, যেগুলো তারা এখানে কোট করেছেন। সেইখানে যেটা হয়েছে যে এটা যে সবসময় কন্ট্রোল করার মতন ছিল তা কিন্তু না। তবে যেখানে যেখানে আমরা যখন দেখুন ডিনায়াল জিনিসটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে নাই। খুব বড় পার্টি হওয়ার কারণে অনেক কিছুই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। রিজন হলো যে যখন 5ই আগস্টের পরে যেইটা আওয়ামী মানে শাসনের, আমি বলবো আওয়ামী কুশাসনের, ভয়ঙ্কর কুশাসনের অনুপস্থিতি, যেটা সবচেয়ে মানে ইয়েটা করেছে কি, যে ফিলিং অফ ফ্রিডমটা মানুষের মধ্যে এনেছে। তারা কেউ 8 বছর পরে বাসায় ফিরেছেন, কেউ 5-7 বছর পরে বাসায় আছেন, কিংবা কেউ হয়তো দেখা যায় যে 6 মাস বাসায় থাকতেন, 6 মাস থাকতে পারতেন না মামলার কারণে। তারা অনেকেই বাসায় ফিরে এসেছেন, নতুন করে রাজনীতি শুরু করেছেন, এবং সেখানে এক ধরনের শ্রেষ্ঠত্বের লড়াই আসছে, সেখানে নির্বাচনমুখী একটা লড়াই আছে। এই ধরনের লড়াই নানা ধরনের বিষয় তারা জড়িয়ে পড়েছেন। যেখানে যেখানে যে জায়গায় বাত্যয় ঘটেছে, আপনি খেয়াল রাখবেন প্রতিটা জায়গায় আমরা ইনফরমেশন পেয়েছি যেখানে, এবং সেখানে যতখানি ব্যবস্থা নেওয়া প্রয়োজন তার আগে তো অবশ্যই দেখুন, আমরা এরকম বহু নিউজ পেয়েছি। আপনাকে আমি আমার অভিজ্ঞতা বলি যে 10টা নিউজ চেক করার পরে 2টো নিউজে আমরা সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছি। শোনা যায় তিনি বিএনপি নেতা, এইটা দিয়ে কিন্তু হেডলাইন করা হয় আমাদের দেশে মানে মেইন স্ট্রিম মিডিয়াতে, এবং খোঁজ নেওয়ার পরে তখন লাস্টে একটা লাইন কোনার মধ্যে লেখাও থাকে যে 5 তারিখের পরে তিনি নিজেকে বিএনপি নেতা বলে পরিচয় দেন। এটা কিন্তু হেডলাইনে থাকে না। ফলে আপনি যখন একটা পেপার এই ইনাদের কি টিআইবি বলুন আর অন্যান্য আইনীয় সালিশ কেন্দ্র বলুন, তাদের সোর্স কিন্তু অলরেডি পাবলিশড নিউজগুলো। আপনাকে আমি আবারও স্মরণ করিয়ে দিই, তাদের সোর্স কিন্তু অলরেডি পাবলিশড নিউজগুলো। নিউজ পাবলিশিংয়ের সময় যেই ধরনের একটা বড় ধরনের ব্যত্যয় আছে বিএনপির প্রতি, সেটা হচ্ছে ধরনটাই হচ্ছে এরকম। আমি বলছি না যে এটা ঘটছে না, এটা ঘটছে, এবং যেখানে যেখানে ঘটছে, যেখানে প্রমাণ পাওয়া গেছে, প্রতিটা জায়গায় খুব কঠিন ব্যবস্থা আমরা নিয়েছি। দেখুন, বিএনপি একমাত্র দল যেখানে বিএনপি নিজে তার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাও করেছে। আমরা তো আইনও নই, আমরা পুলিশও নই, এবং প্রতিটা জায়গায় বারবার অনুরোধ করা হয়েছে যে যেখানে যেখানে বিএনপির কর্মীদের মধ্যে নিজেদের মধ্যে মারামারি বা অন্য ধরনের কিছু পাওয়া যাবে, তাদেরকে যেন ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হয়। এই জায়গায় অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে প্রশাসনের ব্যাপক উদাসীনতা আছে। আমরা আসলে কি করতে পারি? উই আর নট ল এনফোর্সিং এজেন্সিস, কাজে আমাদের তো তাদের উপরে রিলাই করতে হয়। আমরা চেষ্টা করি, কিন্তু তারপরেও সংখ্যাটা এত বড় হওয়ার কারণ যে সারা বাংলাদেশ জুড়ে কিছু থাকুক না থাকুক, 2-4-5 কোটি তো নেতাকর্মী সরাসরি আছে। এইটাই তো সমস্যা। এই সমস্যার কারণেই এটা হয়েছে কি সংখ্যাটা এতখানি দাঁড়িয়েছে। আমি একটু এটার সাথে অ্যাড করি, সেটা হচ্ছে প্রায় 10,000-এর উপর কিন্তু বিএনপির নেতাকর্মীদের বহিষ্কারের সংখ্যা পার হয়ে গেছে। 7,500 কিছু কিছু জায়গায়, এবং আমাদের প্রায় 450 মামলা আমরা করেছি, মানে আমরা করেছি। সংখ্যাটা কিন্তু এখনো ক্ষমতায় যায়নি, সংখ্যাটা কিন্তু ভয়াবহ, এবং তারা এখনই দল নিয়ন্ত্রণ করতে পারছে না। তারা কিভাবে দেশ নিয়ন্ত্রণ করতে পারবে আমি জানি না, এই ব্যাপারে আমার সন্দেহ আছে। এই জায়গাটা যেহেতু কথাটা তুললেন রাসিন, আমি একটু জাস্ট এই জায়গাটা আমি একটু সময় চাই। সেটা হচ্ছে যে এটা দল কিভাবে নিয়ন্ত্রণ করবে বেগম খালেদা জিয়া দেখিয়েছেন। যৌথ বাহিনী যখন তার সময়ে যৌথ বাহিনী বাংলাদেশে মানে তাদের দায়িত্ব নেয়, সবচেয়ে বেশি অ্যারেস্ট এবং সবচেয়ে বেশি মানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছিল, সেটা কিন্তু সরাসরি এটা কাজে লাগানো হয়েছে। এবং একবার আপনাকে এবার আমি বলি, এই জায়গাটা একবার শক্তভাবে যেমন আমাদের যে নেতাকর্মীগুলো ক্লিন হার্টের কথা আপনাকে বলছি, এই সময়টাই ওটা কিন্তু বিএনপি আমলের সময়, এবং বিএনপির আপনার ডেভিডের কথা মনে আছে তো, নারায়ণগঞ্জে, তিনি কিন্তু একজন নামকরা নেতাই আমাদের ছিলেন। কিন্তু যখনই অপরাধ প্রবণতা বা এই ধরনের কিছু পাওয়া গেছে, এবং এই জায়গাটায় কোনোদিন ক্ষমা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেয়নি, দেওয়ার সুযোগ নেই। আরেকটা জিনিসও বলি, অনেকেরই ধারণা যে বহিষ্কার করার পরে হয়তো ফেরত আসার সুযোগ আছে। যারা বহিষ্কৃত হয়ে গেছেন এবং যাদের স্থগিত পদ ছিল সেটা ফেরত এসে, বহিষ্কৃতরা কিন্তু আর কখনো ফিরতে পারবেন না। কাজে এটা কিন্তু একটা অলরেডি আলটিমেটাম হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন ছিল আপা, যে আপনাদের দলের নেতাকর্মীদের এই অবস্থা কেন, যে আপনার বারবার অপারেশন ক্লিন হার্টের মতন জিনিস চালাতে হবে? আবার যদি দল আসে আপনি আবার একটা অপারেশন চালাবেন আপনার নেতাকর্মী দমন করার জন্য, আপনার নেতাকর্মীদের এই অবস্থা কেন? এবার আপনাকে বলি যে আপনি কি রাসিন তুষারের বিরুদ্ধে যে অভিযোগটা হয়েছে ওইটার কি দায়িত্ব নেবেন?
না, তুষারের বিরুদ্ধে তো কোনো না না অভিযোগ আমি জাস্ট হয়নি। হ্যাঁ কোনো নীলা না অভিযোগ হয়নি। একজন আমি আমরা বলছি, কোনো সোশ্যাল অভিযোগ মিডিয়াতে হয়নি। একজন নারী যে অভিযোগ করেছেন আপনি কি ওটা দায় নেবেন? উনি আচ্ছা ঠিক পার্টিতে আছে, আচ্ছা অভিযোগ তাহলে ঠিক আছে আমি করেননি, কথাটা উনি অন্যভাবে মামলাও বলি। করেননি, উনি কারো কাছে অভিযোগ করেননি, উনি নারীরা social মামলা media-তে করতে উনি পারে না আসছেন। বিষয়গুলোতে, কেন নারীরা পারবে মামলা না? করতে উনি পারে না। সোশ্যাল মিডিয়ায় এসে বলতে পারছেন উনি মামলা করতে পারবেন না, এটা একটা মনে কি হয় অদ্ভুত না, কথা কারণ বলছেন? এখনকার কেন সময় তো বলা মামলা হবে করার না? সুযোগই নাই। আচ্ছা না, এটা একটা আমি ভুল শেষ কথা। করি, জি, আমি বলেন। জাস্ট তাহলে একটু ঘুরিয়ে বলি। যে আমরা তাহলে XYZ আপনাদের সে যে রিয়াদ ধরা পড়লো টাকা তুলতে, যে আপনি কি সেটার সাথে সংশ্লিষ্ট? না, আমি তো- আমরা তাহলে তো সেটা আপনার তো কতটুকু ব্যবস্থা সাইজ নিচ্ছি। ভাই পার্টির? আপনার আমার পার্টির সাইজ size আপনার যথেষ্ট কতজন? ভালো না আছে এখন। আপনি যখন আমার সাথে কম্পেয়ার করছেন, আমাদের এক যুব দলে 200 উপরে উপজেলা কমিটি আছে আমাদের। হ্যাঁ সেটা আছে, কিন্তু আমি সংখ্যাটা আপনাকে স্মরণ করতে হচ্ছে। আমাদের স্রেফ 84 লক্ষ যুব দলের অধিভুক্ত নেতাকর্মী আছে, 84 লক্ষ। এবং এটা কিন্তু জোক না, আপনাকে আমি আবারও বলি যে এইটাকে আপনাকে শাসনেই রাখতে হবে, শাসন ছাড়া এটার আর কোনো উপায় নাই। এই নিয়ন্ত্রণটা শাসন ছাড়া হবে না। এবং খালি যদি আমাকে কিন্তু এতজনকে বহিষ্কার করতে হতো না, স্রেফ ল এনফোর্সিং এজেন্সি যদি তাদের দায়িত্ব পালন করতো, সে যদি অ্যারেস্ট করতে যে এনসিপি কিনা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিনা, জামাতে ইসলাম কিনা, এগুলো বিচার না করে তারা অ্যারেস্ট করতে পারতো। আপনি মনে রাখবেন যে এই দেশের প্রশাসন না অ্যারেস্ট করছে না, তো অ্যারেস্ট করছে না, আমরা arrest একটা করছে না। বিজ্ঞাপন বিরতিতে যাব, বিরতি করতে থেকে হবে। এসে না, আবার না, না। একই বিষয়ে কথা বলবো। প্রিয় দর্শক, আবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সাথে থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। দর্শক, আমরা কথা বলছিলাম 35 জুলাই এবং সমসাময়িক বিষয় নিয়ে। আমি আবারও জাবেদ রাসিন আপনার কাছেই যেতে চাই, আপনি যেখান থেকে শেষ করছিলেন আপনি শুরু করতে পারেন। দেখুন, আমি তো বলছিলাম রাজনৈতিক সংস্কৃতির কথা। আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, আমরা তো সেটা পরিবর্তনের কথাই বলে আসছি। আমাদের যে রাজনৈতিক লড়াইটা যদি আমরা বলি, আমাদের গতকালকে যে 24 দফা আমরা ইশতেহার ঘোষণা করেছি, নতুন বাংলাদেশের ইশতেহার, সেখানে আমরা বলছি সেকেন্ড রিপাবলিকের কথা, যে প্রথম রিপাবলিক ফেল করেছে। সেটার একটা অন্যতম বড় কারণ হচ্ছে রাজনৈতিক সংস্কৃতিটা। আপনার মনে আছে কিনা, বেশ কিছুদিন আগেই জাতীয়তাবাদী দলের একজন তুখোড় নেতা শহীদুদ্দিন চৌধুরী এনি, উনি তার নেতাকর্মীদের শেখাচ্ছেন কিভাবে চাঁদা নিতে হয়। ওনার মতন একটা নেতা যখন এরকম একটা ভিডিও, না, এই কথাটা আমি আচ্ছা এই আমার ধরনের সময় একটা বলবো। ভিডিও ভাইরাল হয়েছে, হ্যাঁ, উনি ওনাদের শেখাচ্ছেন, তখন তো এই জিনিসটা তো নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়বেই। প্রত্যেকটা দিন টেম্পু স্ট্যান্ডগুলো যদি বলি, টেম্পু স্ট্যান্ড পার্টি ওনাদের নাম মিম বানিয়ে ফেলেছে লোকজন। এই সংস্কৃতিটা থেকে বের হওয়ার জন্যই আমরা কিন্তু আমাদের লড়াইটা শুরু করেছি। আমরা বলছি, আপনি কিংস পার্টির কথা বলছিলেন আমাদেরকে, আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, আমার উপজেলার একটা উদাহরণ দিই। আমার সেই উপজেলাতে যখন আপনি যাবেন, আপনি দেখবেন ইউএনও, তিনি তো জনপ্রশাসন দেখছেন, তিনি হচ্ছেন রাষ্ট্রের একজন কর্মকর্তা। তিনি ভিজিএফ কার্ড, ঈদের যে কার্ডগুলো আসছে, দরিদ্র বিধবা ভাতা টাতা যা আসছে, উনি সেগুলো রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির লোকজনদের মধ্যে ভাগ করে দিচ্ছেন এবং তারা এই কার্ডগুলো বিতরণ করছে গরিব দুঃখী মানুষের কাছে। গরিব দুঃখী মানুষের কাছে কি মনে হচ্ছে যে না, এটা বিএনপি আমাদেরকে দিচ্ছে, কিন্তু এটা তো দেওয়ার কথা রাষ্ট্রের, এটা তো রাষ্ট্র দিচ্ছে। রাষ্ট্র সেখানে তো আমরা সেভাবে দিচ্ছে। আগের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা না, নেতৃত্ব আমাদের দিয়েছেন তাদেরও কোনো ইয়া নেই, অনেককেই না। আমরা দেখি এবং প্রতিটা এনসিপির অনেককে উপজেলাতে, দেখেছি। আমার উপজেলাতে উপজেলাতেও। আপনি যদি আমার দেখেন, আপনি উপজেলাতেও। দেখবেন সেখানে এই যে প্রশাসন, সেটা একটা দলের দিকে হেলে পড়েছে অলরেডি। তারা বুঝতে পারছে না তারা হয়তো ক্ষমতায় আসবে, তারা অলরেডি সবকিছু তাদের দিকে চলে গেছে। পুলিশ প্রশাসন বলেন, জনপ্রশাসন বলেন, সবকিছু তাদের দিকে ধাবিত হচ্ছে। এবং যে রাজনৈতিক সংস্কৃতি, এই সংস্কৃতিটা পরিবর্তন না হলে আসলে বাংলাদেশের জাতির মুক্তি নেই। আপনি যখন এই অফলাইনে আমাদের কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে আমাদের তো অফিসগুলোতে, সরকারি অফিসগুলোতে এখনও আগের চিত্রই দেখা যাচ্ছে, কারণ এটার প্রভাব তো আমাদের রাজনৈতিক সংস্কৃতি থেকে আসছে। আপনি যখন টেম্পো স্ট্যান্ডগুলো, বাস স্ট্যান্ডগুলো, প্রত্যেকটা আপনি যদি স্টেশনগুলোতে যান, সেখানে চাঁদা তোলা হচ্ছে। কারা চাঁদা তুলছে, সে চাঁদা কোথায় যাচ্ছে, এটা তো ট্রেস করা, সাংবাদিকরা সবই জানে, সাংবাদিকদের কাছে তথ্য আছে, সবার কাছে তথ্য আছে, সে টাকাগুলো কোথায় যায়, কোন অফিস থেকে আবার সেগুলো ভাগ বাটোয়ারা হয়, কিভাবে দল চলে। আপনি বলছিলেন 84 লক্ষ ওনাদের নেতাকর্মী, সেই 84 লক্ষ নেতাকর্মী কিভাবে চলে, তাদের প্রফেশন কি? তাদের কোনো প্রফেশন রাজনীতি করা। তো রাজনীতি প্রফেশন দিয়ে তারা খায় কি, তাদের সংসার চলে কিভাবে, তারা টাকাটা পায় কোথা থেকে? টাকাটা কিন্তু আসে এই চাঁদাবাজি থেকে। চাঁদাবাজির টাকা থেকে তাদের সংসারটা চলে। এই যে এত বিশাল দল, যে বুর্জোয়া যে দল বানিয়েছে আমাদের রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে, এটা কিন্তু চলেই চাঁদাবাজির টাকা থেকে। এবং এর মাধ্যমে রাজনৈতিক দলগুলো জনসাধারণের উপর, ব্যবসায়ীরা বা বিভিন্ন জায়গা থেকে খুবই ছোট, একটু শেষ করে আসতেছে। সেটা যদি আমরা বলি যে আমাদেরকে আসলে এই রাজনৈতিক সংস্কৃতিটা চেঞ্জ করতে হবে প্রথমে। এটা চেঞ্জ না করলে রাজনৈতিক সংস্কৃতি চেঞ্জ সংস্কৃতি করতে চেঞ্জ হবে করে চাঁদাকে এবং আপনি সাথে ডোনেশনে নিয়ে আসলে এবং ক্রাউড ফান্ডিং, আমি শেষ করি। আমি একটু অ্যাড করে দিচ্ছি যে প্রশাসন
বুঝতে পারছে না যে কারা ক্ষমতায় আসবে, হয়তো প্রশাসন না, যেদিকে প্রশাসনের বুঝতেছে দায় যে এটা না যে যেদিকে কে যারা ক্ষমতায় ক্ষমতায় আসবে যেটা তাদেরকে একটু সাপোর্ট না, দেওয়ার এইটা চেষ্টা, এইটা কিনা? এটা ভেরি রং প্র্যাকটিস। কিন্তু এই মানে আমাদের যে প্রশাসন আছে, জনপ্রশাসন বলুন, পুলিশ প্রশাসন বলুন, তারা এখন পর্যন্ত প্র্যাকটিসটা থেকে বেরোতে পারেনি। এই যে এত কথা আমার তরুণ বন্ধু বললেন, কোনো পুলিশের সাহস আছে যে কোনো ছাত্রের গায়ে হাত দেয় বা কোনো ক্রাইমে থাকা অবস্থাতেও তারা আগে ফোন দেয় যে এই সমন্বয়কের দৌড় আসলে কতটুকু? প্রত্যেকটা ছেলেই তো পরিচয় দেয় আমি সমন্বয়ক। রাজশাহীতে যে ঘটনা ঘটেছে, 72টা প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে, প্রতিটা উপজেলায়। শুনুন, ইভেন ইউনিয়নগুলোতে যেটি ইউএনও আছেন, তারা কখনো কখনো ফোন দিয়ে সাহায্য চান যে এদের হাত থেকে বাঁচান। এটা তো একটা জায়গার ঘটনা না, প্রতিটা জায়গার ঘটনা। দেখুন, উনি যখন 84 লক্ষ নেতাকর্মীর কথা বলছেন, যে আপনি যখন হয় আপনি হাদিয়া নিচ্ছেন, না হয় আপনি ডোনেশন নিচ্ছেন, ঘুরিয়ে ফিরিয়ে এই যে রূপায়ণ টাওয়ারে এই তরুণেরা তারা কি পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করেন, না পরিবার থেকে টাকা এনেছেন? এই দলটা চলছে ক্রাউড কিভাবে? ফান্ডিং করছেন। ক্রাউড ফান্ডিং কোথা থেকে? কত টাকা? রূপায়ণ টাওয়ারে 1 মাসের ভাড়া কত? কয় টাকা ওই অফিস রেডি হয়েছে সেটার নিশ্চয়ই জাবেদ কস্টিং জাসিম কত? বলবেন। দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে যেই দল হিসেবে তারা আমরা বিগত বছরগুলোতে নির্বাচন কমিশনের তাদের চাহিদা অনুযায়ী, নির্বাচন কমিশনের কিন্তু একটা শর্ত আছে যে প্রতি বছর বাংলাদেশ রাজনৈতিক দলগুলো তাদের আয় ব্যয়ের হিসাব দিবে। আমরা কিন্তু এটা নিয়মিতভাবে দিয়ে এসেছি, যখন আমরা মাইনাসে ছিলাম তখনও দিয়েছি। এবং আমাদের কিন্তু একটা ফি আছে, সদস্য ফি আছে। এই যে আমি এবং 84 BNP লক্ষের কথা বললাম, আমাদের অধিকাংশের মানে আমাদের 60% লোকজন আমরা ফি দিতে পারি না। আমি আমার কথা বলি, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, সেই হিসাবে আমার একটা অ্যামাউন্ট ফি আছে, এবং এই ফিটা কিন্তু ছোট ফি নয়। আমাদের কমিটির সাইজ হচ্ছে 200 জন। এই 200 জন আমরা নিয়মিত, আমি নিজে 1.5 বছর বা তারও বেশি 2 বছর কোনো চাঁদা দিতে মানে ওই ফি দিতে পারিনি, আমার যেটা সদস্য ফি, এই ফিগুলো আমাদেরকে রান করে। এই টাকা কিন্তু ছোট টাকা না। এবং এখানে আমাদের যে নতুন আমরা সদস্য সংগ্রহ বলুন বা সদস্য রিনিউয়াল যে সেটাও কিন্তু 20 টাকা করে আপনি যখন জন হিসাব করবেন তখন কিন্তু একটা বড় টাকা। এর বাইরে আছে আমাদের আরও কিছু প্রকাশন। এই যে উনি বললেন প্রত্যেকে চাঁদাবাজি, মানে প্রত্যেকে চাঁদাবাজি করে খায়, এটা তো সঠিক নয়। এনাদের প্রত্যেকেরই কোনো না কোনোভাবে, হ্যাঁ, এমন হতে পারে যে ব্যবসা বাণিজ্য যেগুলো যাদের আছে তারা হয়তো রাজনৈতিকভাবে সরকার ক্ষমতায় থাকলে তারা হয়তো সেইটাতে কিছু হয়তো সুযোগ সুবিধা পান, বাট এর বাইরে আমি অধিকাংশ রাজনীতিবিদের ওয়াইফ আমার চোখে দেখা কোনো না কোনো চাকরি করে তাদের সংসারটা চালিয়েছেন। এইটা একদম গ্রামাঞ্চলে যে ভদ্রলোক সারাদিন চাকরি করছেন, সারাদিন রাজনীতি করছেন, তার ব্যবসা আছে, হয়তো পুকুর আছে, আমার দুর্গাপুর অঞ্চলের কথা বলি বা পুঠি অঞ্চলের কথা বলি, ওয়াইফটা কিন্তু স্কুলে আছেন অথবা অন্য কোনো একটা সংস্থায় চাকরি করছেন। ওয়াইফের হচ্ছে ফুল টাইম জব, আর হাজব্যান্ড হচ্ছে হয় পালিয়ে থাকছেন নয় তার ব্যবসা বাণিজ্য করছেন। এই যে ঢালাওভাবে এবার শহীদুদ্দিন চৌধুরী উনি আমাদের একজন তুখোড় ছাত্র এবং অত্যন্ত সৎ একজন মানুষ, তার একটা কথা থেকে সির্ফ 27 বা 22 সেকেন্ড কেটে নেওয়া হয়েছে, যেখানে উনি বারবারই বলেছেন যে খুব সতর্কতা, তোমরা প্রত্যেকে খুব সতর্ক থাকো, এমন কোনো কিছু তো পা দিও না যেটা তোমাদের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করে দেয়। তিনি নিজে এত সতর্ক, এমনকি এরপর থেকে অ্যানি ভাইয়ের কারোর সাথে ফোনেও কথা বলতে চান না। এই যে ধরুন আপনি ব্যক্তিগত আক্রমণ করছেন, আপনি সারাক্ষণ আপনার টার্গেটটা কি? আপনারটা যেহেতু বাংলাদেশ একমাত্র বৃহত্তম রাজনৈতিক দল, এটাকে যতখানি ডিফেম করা যায়, যতখানি কেটে আনা যায়। আমি যখন আওয়ামী লীগের সাথে বসতাম টকশোতে, তাদের একটা খুব প্রিয় কথা ছিল, বিএনপি তো ওই সময় এটা করেছে, ওই সময় সেটা করেছে, ওই সময় সেটা করেছে, তার মানে আমি যা যা করছি জায়েজ। যেহেতু বিএনপি যেহেতু মানে কিছু মানুষ ব্যত্যয় হয়ে গেছে, কাজে 7 লাখ টাকা 8 লাখ টাকা আমি কিন্তু তুলতে পারি, আমি রাস্তাঘাট থেকে চাঁদা তুলতে পারি। এবং জুলকারনাইন সাহেবের কিন্তু আরো অনেক অভিযোগ আছে এবং আরো অসংখ্য মানুষ অভিযোগ দিয়েছেন তাদের বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে। এই কথাটা নিয়ে আমরা কেন আলাপ করি আজকে 4ই আগস্টের রাতে? আজকে তো আমাদের স্মরণ করা দরকার যে যা খুশি হোক, আমরা কখনো আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দিব না, আমরা যুদ্ধ করি, চলেন সেই পয়েন্টে। আওয়ামী লীগের বিষয় আসলে অবশ্যই আপনারা সবাই একসাথে হয়ে যাচ্ছেন, হয়ে যাচ্ছেন টোটাল বিষয়টাই আমরা কিন্তু ভেতর থেকে বহু কলকাঠি ওখানেও নাড়া হচ্ছে। জাবেদ জাসিম যদি একটু বলেন। আসলে তো চাঁদাবাজির দিকে যেতে চাইনি, আজকে আলোচনা ওদিকে নিয়ে যেতে চাইনি, কিন্তু আলোচনা চলে গেছে। আপার একটা কথা বলি, যেটা হচ্ছে অনেকেই আপাসহ রাজনৈতিক দলের অনেকেই বলেন যে আমাদের তো সবাই ছাত্র, এনসিপি সবাই ছাত্র না। আমি কিন্তু সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট, আমার একটা মাসিক ইনকাম আছে। আমাদের ছাত্র সংখ্যা খুবই অল্প। আমাদের যে পার্টির কথা বলছি, পার্টির সেখানে অনেক প্রফেশনাল থেকে লোক আছেন, আমাদের ডায়াসপোরার লোকজন আছেন, তারা প্রত্যেকে এনাফ ক্যাপেবল এই পার্টি চালানোর জন্য। তাদের যে কেরিয়ার আছে সেই কেরিয়ার থেকে অনেকে কেরিয়ারকে পাশে রেখেও কিন্তু রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়েছেন, নতুন বাংলাদেশকে
গড়ার জন্য, এই রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হয়ে এসে এই ধরনের আমাদের এই চাঁদাবাজির সংস্কৃতি, এই যে সন্ত্রাসের সংস্কৃতি, এমন একটা সংস্কৃতি যেখানে আমার দল ক্ষমতায় আসলে আমার দলের নেতাকর্মীকে শুদ্ধ করার জন্য আমার অপারেশন চালাতে হবে, এই ধরনের রাজনৈতিক সংস্কৃতিতে আমরা যেতে চাই না। আমরা এটা পরিবর্তন করতে চাই, সেটার জন্য আমাদের লড়াই, সেটার জন্য কিন্তু আমাদের আমরা তো সংগ্রাম। দেখছি যে আপনাদের যারা সেটা বিভিন্ন 2-3 জন, সদস্যদের দেখেন আমাদের এখন সদস্য প্রত্যেকটা দেশব্যাপী উপজেলাতে অনেক। আমাদের এখন যে পরিমাণ সদস্য হয়েছে সেখান থেকে 2-3 জন, এটা খুবই মিনিমাল একটা সংখ্যা, কিন্তু যখনই সেটা পাওয়া যাচ্ছে সাথে সাথে কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি। এমন না যে না সেটা আমরা অস্বীকার করছি বা সেটা আমরা জায়েজ করার চেষ্টা করছি, কোনো কিছুর নাম দিয়ে আমরা কোনো কিছুর নাম দিয়ে জায়েজ করার চেষ্টা করছি, সেটার বিরুদ্ধে যথেষ্ট দ্রুততম সময়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কমিটির রিপোর্টের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়ে গেছে, সেগুলো পত্রপত্রিকায় আসছে, রিপোর্টও আছে প্রচুর পরিমাণে। দুদকে যে মামলা চলছিল এবং অভিযোগ ছিল এবং সেগুলো ওনার চলমান বিরুদ্ধে আছে আপনার এখনো। জি, জি, সেটার জি। বিষয়ে আমরা কিছু জানতে পারিনি। আপনার সেটা কাছে দুদকে কোনো গেলে তথ্য আপনি আছে জানতে কিনা? পারবেন, আমার কাছে তথ্য নেই। পার্টির সেটা দুদকে পক্ষ চলমান থেকে- আছে না, পার্টি থেকে তো তাদেরকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, দুদকে চলমান আছে এবং পার্টির সাথে যদি তানভীর। তারা কোনো তথ্য চান অবশ্যই তাদেরকে সহযোগিতা করা হবে। জি, ধন্যবাদ আপনাদের দুজনকেই। আমি জাস্ট একটা কথা অ্যাড করি, আমি নিজেও কিন্তু প্রফেশনাল, আমরা প্রত্যেকেই যারা এখানে এখন রাজনীতি করি আমরা প্রফেশনাল প্রত্যেকে, উই আর অল কেপেবল। কাজেই ঢালাও কমেন্টগুলো হয় কি সম্পর্কটাকে শুধু শুধু তিক্ততার দিকে নিয়ে যায়। জি হ্যাঁ, ধন্যবাদ মাহমুদা, হাবিবা, জাবেদ রাসিন, আপনাদের দুজনকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আসলে বাংলাদেশের মানুষ চায় না যে আগের যে অবস্থা ছিল বাংলাদেশে সেটাতে কেউ আর ফিরে যাক, সেটাতে আমরাও চাচ্ছি না একইভাবে। আমরা আশা করব যে সামনে সবাই ভালোর দিকে যাবে, সাদার দিকে যাবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল অন্য কোনো অতিথি এবং অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, শুভরাত্রি।